নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রবণ সঙ্গী পডকাস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কিছুদিন আগেই আমরা শেখর বসুর লেখা করবী বসুর কণ্ঠে শুনেছিলাম চোর এসে বই পড়েছিল। মূলত ছোটদের জন্য গল্পটি লেখা হলেও গল্পটি ছোট বড় সবাই মন দিয়ে শুনেছেন এবং তাদের ভালো লাগার অনুভূতির কথা জানিয়েছেন আমাদের কমেন্ট বক্সে, এবং তার সাথে অনুরোধ জানিয়েছেন আগামী দিনে ছোটদের জন্য গল্প পাঠ করার। অসংখ্য ধন্যবাদ আপনাদের এইভাবে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি ছোটদের জন্য লেখা একটি মজার গল্প। লিখেছেন কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক এবং চলচ্চিত্র পরিচালক প্রেমেন্দ্র মিত্র। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু। প্রেমেন্দ্র মিত্র প্রথম বাঙালি সাহিত্যিক যিনি নিয়মিত কল্পবিজ্ঞান বা বিজ্ঞান ভিত্তিক গল্প উপন্যাস রচনায় মনোনিবেশ করেন। এছাড়া আকাশবাণী কলকাতার উদ্যোগে লিখিত সবুজ মানুষ নামে একটি 4 অধ্যায়ের বারোয়ারি কল্পবিজ্ঞান কাহিনীর প্রথম অধ্যায় রচনা করেন তিনি। অবশিষ্ট 3টি অধ্যায় লিখেছিলেন অদৃশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী এবং সত্যজিৎ রায়। সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র বেশ কিছু পত্রপত্রিকায় কৃত্তিবাস ভদ্র ছদ্মনামে লেখালেখি করতেন। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি আদিত্য প্রকাশালয় থেকে প্রকাশিত প্রেমেন্দ্র মিত্রের ছোটদের গল্প সমগ্র থেকে। ছোটবেলা থেকেই মহাভারতের বিভিন্ন গল্প আমরা শুনে আসছি, কিন্তু আজকের গল্পে আমরা জানতে পারব মহাভারতের কিছু সেন্সর অথবা বিবাচন ঘটনা, যা সম্পূর্ণ মজার ছলে লিখে গিয়েছেন লেখক প্রেমেন্দ্র মিত্র। গল্পটি শেষ পর্যন্ত শুনুন। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছয়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, প্রেমেন্দ্র মিত্রের লেখা মহাভারতে নেই। না, এ গল্প মহাভারতে কেউ পাবে না। না ব্যাসদেব, না কাশিরাম দাস সাহস করে এ গল্প কেউ লিখে যাননি। সাহস না করার মানে গল্পটা যাকে নিয়ে তাকে ভয় না করলে যে রক্ষে নেই। যেমন বিরাট তার বপুখানি, তেমনি বদরাগী তার মেজাজ। কখন যে বোমার মতো ফাটবেন তার কোনো ঠিকই নেই। কার কথা যে এতক্ষণ বলছি নিশ্চয়ই বোঝা গেছে। হ্যাঁ, আমাদের ওই বৃকোদর বাহাদুরের, যার নাম হলো মধ্যম পাণ্ডব ভীমসেন। ভীমসেনের কত কীর্তির কথাই তো গদ্যে পদ্যে মহাভারতকারেরা লিখে গিয়েছেন, কিন্তু সেই হিড়িম্বার ভাই হিড়িম্ব থুড়ি আমাদেরই হঠাৎ মধ্যম পাণ্ডবকে ঘাঁটাতে দেওয়া কি সুবুদ্ধির কাজ হবে? বৃকোদর বাহাদুরের সে বৃত্তান্ত স্বয়ং ব্যাসদেবী বেমালুম চেপে গেছেন কি সাধে। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন শেষ হয়ে গিয়েছে। মহারাজ যুধিষ্ঠির নিজের সিংহাসনে বসে ভীমসেনকে যুবরাজ করে নিয়েছেন। ভীমসেন তখন আর সব ছেড়ে হস্তিনাপুরের সেরা বাড়িটি, অর্থাৎ দুর্যোধনের আগে যেটি প্রাসাদ ছিল, সেটি দখল করে পরমানন্দে দুবেলা চব্যচস্যের পাহাড় সাফ করছেন। দক্ষিণে অশ্মক মানে গোদাবরীর তীর থেকে উত্তর পশ্চিমে গান্ধার কম্বোজ, আর পূর্বে অঙ্গ বঙ্গ কলিঙ্গে আর যা কিছু ভালো ভালো খাবার দাবার সব মধ্যম পাণ্ডবের বাড়িতে সবার আগে পৌঁছানো চাই। নিত্যি বন্ধু বান্ধবদের নিয়ে এইসব ইলাহিভোজ খেয়ে আর খাইয়ে আর অজ্ঞাতবাস থেকে শুরু করে কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যন্ত নিজের সব বাহাদুরি ফলাও করে গল্প করে ভীমসেন তো একেবারে তোফা দিন কাটাচ্ছিলেন। এরই মধ্যে বন্ধুদেরই কে একজন একদিন খবর দিলে যে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব নাকি আগাগোড়া তাদের সমস্ত বৃত্তান্তই প্রায় লিখে শেষ করে এনেছেন। কি লিখেছেন নাকি দাদু? তাহলে তো একবার গিয়ে শুনে আসতে হয় কি লিখেছেন। যে কথা সেই কাজ। সাঙ্গপাঙ্গ নিয়ে ভীমসেন যমুনার তীর বেদব্যাসের কুঁড়েতে গিয়ে হাজির। বেদব্যাস তার কুঁড়ে ঘরের দাওয়ায় বসে তখন গণেশ ঠাকুরকে ডিকটেশন দিচ্ছিলেন। ভীমসেন আর তার সাঙ্গপাঙ্গকে দেখে তো তার একেবারে চক্ষু স্থির।
ভীমসেন যে শুধু তার দলবল নিয়েই আসেননি তা নয়, তার সঙ্গে লটবহর যা এসেছে তাও একেবারে পাহাড় প্রমাণ। দাদু হলে কি হয়, মুনি ঋষি তো বটে, তার অতিথি হয়ে স্রেফ আলো চাল কচকলা খেয়ে থাকতে ভীমসেন রাজি নয়। দল শুদ্ধ সকলের শোবার বিছানাপত্র থেকে শুরু করে খাবার দাবার কিছু আনতে তিনি বাকি রাখেননি। ভীমসেন অবশ্য প্রথমে গিয়েই ব্যাসদেবের পায়ে ঢিপ করে একটা প্রণাম ঠুকেছেন। একবার ভীমসেন আর একবার তার সাঙ্গপাঙ্গ, আর লটবহরের দিকে চেয়ে ব্যাসদেব একটু ভুরু কুঁচকেই জিজ্ঞেস করলেন, আহ, এই ব্যাপার কি মধ্যম পাণ্ডব, আজ আমার ওপর এ অনুগ্রহ কেন? এই এই তুমি নাকি আমাদের সব গল্প টল্প লিখে ফেলেছো? কি লিখেছো সব শোনাতে হবে। আমি ওদের সকলকে তাই নিয়ে এলাম। আহ, ওদের সকলকে নিয়ে শুনতে এলে? ভালো কথা। এই কতজন এসেছে তোমার সঙ্গে? এই জন 25। হ্যাঁ। আহ, তাহলে ওই 25টা অন্তত পুঁথির তাড়া হবে। আহ, আহ 25টা পুঁথির তাড়া? হ্যাঁ। সে আবার কি দাদু? আমি যা বলছি আর আমার সামনে বসে সিদ্ধিদাতা গণেশ যা লিখছে তার 25টি আলাদা আলাদা পুঁথির তাড়ার কথা বলছি। এখানে এই নিয়ম করছি কি না, আমার কাজ শেষ হবার আগে যে যে শুনবে তাদের প্রত্যেককে আগাগোড়া যা যা শুনেছে সব আলাদা আলাদা করে লিখে দিতে হবে আমায়। ভীমসেনের মুখ তখন শুকিয়ে এসেছে। ভয় ভয় জিজ্ঞেস করলেন, আহ, তা তোমার লেখা হয়েছে কতটা? এই বেশি নয়, এই 14টা পর্ব মাত্র। তোমাদের ওই অশ্বমেধিক পর্বটা চলছে, তারপর আর 4টে শুধু বাকি। ওই যে কুঁড়ের ভেতরে চেয়ে দেখো না, যা লেখা হয়েছে সব ওখানেই মজুদ। ভীমসেন উঁকি মেরে যা দেখলেন মাথাটা ঘুরে গেল তাতেই। কুঁড়ে ঘরের মেঝে থেকে ছাদ পর্যন্ত ভূর্জপত্রে পুরো ঠাসা। কাঁদো কাঁদো হয়ে বললেন ভীমসেন, আমাকেও কি লিখতে হবে দাদু? আমার হাতের লেখা কি বদখত তা তো তুমি জানো, আর বানানে তো আমি একেবারে দিগ্গজ। আচ্ছা, তোমার লেখাটা নয় মাপ করলাম, ওদের কিন্তু লিখতেই হবে। তার চেয়ে ওরা বরং হস্তিনাপুরেই ফিরে যাক। হ্যাঁ। ভীমসেন এবার তার সাঙ্গপাঙ্গদের বিদায় করে নিশ্চিন্ত হয়ে বসে বললেন, বলো এবার দাদু। গণেশ ঠাকুর এতক্ষণ সুর আর হাত সব গুটিয়ে চুপটি করে বসেছিলেন। এবার তিনি একটু হাই তুলে বললেন, আমি তাহলে আজ আসি স্টিভ। না, বসো বসো, একটু বসো। তবে ভীমসেন, তাহলে গোড়া থেকেই শুরু করা যাক, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গোড়া থেকে নয় তো কি। দাদু, কতক্ষণ ঠিক লাগবে? কতক্ষণ আর, এই ধরো বছর দেড়েক। তাড়াতাড়ি করলে বছর খানেক হতে পারে।
এক বছর? আচ্ছা, আমার ব্যাপারগুলো একটু ছোট করে বলা যায় না? তাও বলা যেতে পারে। আর তা ছোট করে ভীমসেনের কীর্তি বলতেই লেগে গেল তা প্রায় অমন 7 দিন। শুনতে শুনতে ভীমসেনের মুখ কখনো উজ্জ্বল, আবার কখনো অন্ধকার হয়েছে, কিন্তু শেষকালে একেবারে থমথমে ঝড়ের আকাশ। দেখো দাদু, সেই থমথমে আকাশ থেকেই যেন গর্জন শোনা গেল। আমি যুদ্ধের নিয়ম কানুনের পরোয়া করি না। গদা যুদ্ধ সহজ নয় জেনেও দুর্যোধনের উড়ু ভাঙার মতো বেদস্তুর কাজ আকছাড় করেছি। এসব আমি মানতে রাজি আছি, কিন্তু হিড়িম্বার ভাই হিড়িম্বকে মারার কথা যা লিখেছ তা যদি না বদলাও তাহলে কিন্তু আবার কুরুক্ষেত্র বাঁধিয়ে দেব। হ্যাঁ, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব পড়লেন মহা ফাপড়ে। মধ্যম পাণ্ডব যে সত্যি খেপেছে তাতে আর কোনো সন্দেহ নেই। আরেকবার খেপলে সে স্রেফ একটি গোঁধরা গন্ডার। তবু একবার বোঝাবার শেষ চেষ্টা করে দেখলেন। এই দেখো দেখো বৃকোধর, এই যা সত্য তাকেই গোপন করা উচিত। সত্য আবার কি? হ্যাঁ, নিজের চোখে তুমি কিছু দেখেছো না দেখেছে আর কেউ? হ্যাঁ, কিন্তু আমার তো নিজের চোখে দেখার দরকার হয় না। হ্যাঁ, আর দিব্য দৃষ্টিতে আমি তো সবই দেখতে পাই। এই সঞ্জয়কে দিব্য দৃষ্টি তো ধার আমি দিয়েছিলাম, তা তো তুমি জানো। ওসব দিব্য দৃষ্টি মানি না। হ্যাঁ, হিড়িম্ব বধের পায়তারা নিয়ে যা কিছু লিখেছ সব বাদ। না যদি বাদ দাও তাহলে তোমায় ওই কুঁড়ে ঘর সমেত 14 পর্ব যা লিখেছ সমস্ত পুঁথির তারা উনুনে ছাই হবে আজকে রাত্রে। বাদ। এই দাও হে গণেশ ঠাকুর, বাদই দাও তাহলে, বাদই দাও। খ্যাপা গন্ডারের গোঁর কাছে হার মেনে হতাশভাবে বলতে হলো ব্যাসদেবকে। গণেশ ঠাকুর একটু বুঝি আপত্তি জানাতে গিয়েছিলেন, কিন্তু সে যে সেই আদি পর্বের ব্যাপার, সব পুঁথিপত্রের বোঝা নামিয়ে সেই তলায় ঘাটাঘাটি করতে হবে, এ কি? ভীমসেনের চোখের দিকে চেয়ে গণেশ ঠাকুর ওই পর্যন্তই বলে থামলেন। মহাভারতের হিড়িম্ববধের বৃত্তান্ত খুঁজলে তাই কিচ্ছু পাওয়া যাবে না, যারা শুধু ধরল আর মারল। ভীমসেনের আর সব লড়াই টড়াইয়ের কত ফলাও করে বর্ণনাই না আছে। ভীমসেন এই করলেন, ভীমসেন সেই করলেন। আর হিড়িম্বের বেলায় কি? না, গোলমালে পাছে সবাই জেগে ওঠে, তাই দুজনে যুদ্ধ করতে চলে গেলেন দূরের বনে। ঘুম অবশ্য সকলের সেই ভাঙল। ছোটাছুটি করে সকলে তখন গিয়ে দেখলেন কি না, ভীমসেন হিড়িম্বকে মাথার ওপর তুলে বনবন করে ঘোরাচ্ছেন। ঘোরাতে ঘোরাতে আছাড়, আর তাতেই সব শেষ। তাতেই শেষ না হয় বুঝলাম, কিন্তু তার আগেরটা গে পাছে কারোর ঘুম ভাঙে এই ভয়ে দুজনে ঠাঁই বদল করার পর হিড়িম্বের শূন্যে ঘুরপাক খাওয়া পর্যন্ত লড়াইটা ঠিক কিরকম হয়েছিল, ভীমসেনই বা তার বর্ণনাটা বাদ রাখার জন্য অত ব্যস্ত হয়েছিলেন কেন? জানবার উপায় নেই। বেদব্যাস বেমালুম সব চেপে গেছেন। তার মহাভারতে না থাকলে আর কোথায় তা থাকবে? আছে আছে, মহাভারতের বাতিল বিবরণ একেবারে হারিয়ে যায়নি। আমাদের গণেশ ঠাকুর সে তো কম বড় দুষ্টু ছেলে নয়। ভীমসেনের জবরদস্তি তখন বাধ্য হয়ে শুয়েছিলেন বটে, কিন্তু শোধ নিতে ছাড়েননি। এক ঘর ভূর্জপত্রের পুঁথির বোঝা সরিয়ে হিড়িম্ববধের বৃত্তান্ত খুঁজে বার করেছিলেন ঠিকই, মহাভারত থেকেও বাদ দিয়েছিলেন যতটা দেবার, কিন্তু সেই বাতিল বাকলগুলি ছেড়ে ননি, উড়িয়েও ফেলেননি।
কাউকে না জানিয়ে সেই কটি ভূর্জপত্রের বাকল রেখে এসেছিলেন এক শমী বৃক্ষে। কোথায় সে কোন শমী বৃক্ষ বললে সবাই বুঝবে। দ্রৌপদীকে নিয়ে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসের আগে বিরাট রাজার মৎস্য দেশে ঢোকবার সময় রাজধানীর বাইরে শ্মশানের কাছের পাহাড়ে যে বিরাট শমী গাছে তাদের অস্ত্রশস্ত্র রেখেছিলেন, তারই কোটরে গণেশ ঠাকুর লুকিয়েছিলেন তার ভূর্জপত্রের বাকল। এত খবর যে জানে, শমী গাছ খুঁজে পেতে গণেশ ঠাকুরের লুকোনো বাকল সে উদ্ধার করলো না কেন? করবে না কেন? উদ্ধার নিশ্চয়ই করেছে। কি পেয়েছে তাহলে বাকলের পুঁথিতে? হিড়িম্ব বধের লুকোনো রহস্যটা কি? এক কথায় সারতে গেলে বলতে হয়, স্রেফ হাসতে হাসতেই হিড়িম্ব সর্দার একেবারে সাবার। হাসতে হাসতে তো হাসি কিসের? কিসের আর হাসি তো শুরু। হিড়িম্ব আর ভীমসেন দুই পালোয়ান দূরে সরে গিয়ে লড়াই করার মতলব থেকেই। মতলবটা অবশ্য হিড়িম্ব সর্দারের। সেই ভীমকে পাঁজা কোলা করে তুলে নিয়ে যেতে যেতে বলেছিল, এই, লড়াই করতে চাস? ফাঁকায় চল না কেন? ফাঁকায় গিয়ে ছেড়ে দেবার পর ভীমসেন তো একেবারে খাপ্পা। এই এই, তুই তুই আমায় তুই তোকারি করছিস যে বড়, হ্যাঁ? তো তুই তোকারি, হ্যাঁ? তো তুই বলবো না তোকে, তোকে তুই বলবো তোকে, হ্যাঁ? তুইও তো আমাকে তুই তোকারি করছিস, হ্যাঁ? করবই তো, করবই তো, হ্যাঁ? তুই আর আমি, জানিস আমি রাজার ছেলে। তোর বাবার নাম রাজা, হ্যাঁ? আমার বাবার নাম ছিল কিন্তু হারুম। না, বাবার নামের কথা হচ্ছে না রে জঙ্গলি ভূত। আমরা আমরা হলাম রাজা রাজরা। তোর মতো জঙ্গলিদের আমরা চাকরও রাখি না। আরে তা নাই বা রাখলি, আমরাও তোদের চাকর রাখবো না। চাকর চাকর, হ্যাঁ? চাকর বুঝিস না রে হতভাগা, হ্যাঁ? আমাদের রাজা গজাদের হুকুম তামিল করবার জন্য 100 গন্ডা চাকর থাকে, হ্যাঁ। আর তোদের মতো বুনোদের আমাদের সঙ্গে দেখা করতে হলে দণ্ডবত হতে হয়। চাকর, রাজা গজা, দণ্ডবত। তোদের তোদের এসব কি খ্যাপা কারবার রে তোদের, হ্যাঁ? এই 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 হিড়িম্ব, রাজা গজা, এই দণ্ডবত। বোঝাবার জন্য ভীমসেন যত গলদঘর্ম হয়েছেন ততই হেসে গড়াগড়ি দিয়েছে হিড়িম্ব। সহ্য কি আর তারপর হয়? হাসতে হাসতে লুটিয়ে পড়া হিড়িম্ব সর্দারের হাত পা তখন অবশ হয়ে গেছে। বেকায়দায় পেয়ে রাগের চোটে তাকে 2 হাতে তুলে ফেলেছেন ভীমসেন। তার পরের বৃত্তান্ত মহাভারতে তো আছেই। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে দিন আপনার গল্প শোনার অনুভূতির কথা, আর গল্পের লিঙ্ক অন্যদের সাথে শেয়ার করে শোনার সুযোগ করে দিন। আজ গল্পের সূত্রধার ও গল্প পাঠে ছিলাম আমি প্রবীর, ও আমার সাথে ভীমসেন, বেদব্যাস, হিড়িম্বের ভূমিকায় ছিলেন ইন্দ্রনীল দত্ত। আজ তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের পরবর্তী গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।